নির্বাচিত হয়েও বিএনপি ঐক্যফ্রন্ট নেতাদের সংসদে না আসার রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বললেন প্রধানমন্ত্রী। অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান। যারা নির্বাচনে অংশগ্রহণ করেও অল্প সিট পেয়েছে, সেই অভিমান করে তারা পার্লামেন্টে আসছেন না, আমার মনে হয় এটা রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত তারা নিয়েছেন। ডাকসু নির্বাচন ঘিরে বড় দুই ছাত্র সংগঠনের সহাবস্থান। শিবিরকে ছাড়া ক্যাম্পাসে ঢুকতে ছাত্রদলের প্রতি ছাত্রলীগের আহ্বান। ঋণ খেলাপি অর্থ পাচারকারীদের 20 বছরের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের। ব্যাংকিং সেক্টরকে নাজুক করে দেওয়া হয়েছে বলে মন্তব্য। এবং ইজতেমায় তাবলিগ জামাতে দুপক্ষকে সমঝোতা স্মারক মেনে চলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। সম্মান ধরে রেখে শান্তিপূর্ণভাবে শেষ করার পরামর্শ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান এবং আমি কামরুন নাহার রফি। এছাড়াও সংবাদে থাকছে নানা আয়োজনে ঋতুরাজ বসন্ত বরণের খবর। নির্বাচিত হয়েও সংসদে না আসা বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাদের রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণ সংসদে কথা বলার জন্য ভোট দিয়েছে উল্লেখ করে তাদের সংসদে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সদস্য এখনো শপথ নেননি। প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির ফখরুল ইমাম এমপি বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এনে তার মতামত জানতে চান। যারা 7টি সিট নিয়ে এখনো বাইরে অপেক্ষা করছে, তাদের প্রতি আপনার বার্তা কি? জবাবে প্রধানমন্ত্রী বলেন, জনগণ সংসদে কথা বলার জন্যই ভোট দিয়েছেন। যারা নির্বাচনে অংশগ্রহণ করেও অল্প সিট পেয়েছে, সেই অভিমান করে তারা পার্লামেন্টে আসছেন না, আমার মনে হয় এটা রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত তারা নিয়েছেন। কারণ জনগণ ভোটার মালিক, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে এবং সেভাবেই তারা দিয়েছে। কাজে যদি তারা পার্লামেন্টে আসে, তাহলে তাদের যদি কোনো কথা থাকে তারা কিন্তু বলার একটা সুযোগ পাবে। আর এই সুযোগটা শুধু পার্লামেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এখন যেহেতু মিডিয়াতে সম্পূর্ণভাবে সরাসরি যায় এবং সংসদ টিভিও আছে, তার মাধ্যমে সারা দেশবাসীও তারা জানতে পারবে। এই সুযোগটা তারা কেন হারাচ্ছেন আমি জানি না। তো আমার আহ্বান এটাই থাকবে যে যারাই নির্বাচিত সদস্য তারা সবাই পার্লামেন্টে আসবেন, বসবেন এবং যার যার কথা তারা বলবেন, এটাই আমি আশা করি। নির্বাচিত হওয়ার পর অভিনন্দন জানানো বিশ্ব নেতাদের দেশের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান সংসদ নেতা। বলেন, জনগণ ভোটে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রতিদান দিয়েছেন। যে সকল দেশের রাষ্ট্র সরকার সংস্থা প্রধান আমাকে এবং আমাদের জনগণকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই 10 বছরের যে উন্নয়ন, সেই উন্নয়নের সুফলটা বাংলাদেশের জনগণ পেয়েছে। আর পেয়েছে বলেই তারা বহু পূর্বে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আমাদেরকে নৌকা মার্কায় ভোট দেবে এবং জনগণ সেই ভোট দিয়েছে। গ্রামের প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করে সময় পেলে গ্রামে থাকার আগ্রহের কথা জানান বঙ্গবন্ধু কন্যা। সবুজ শ্যামল সুন্দর পরিবেশ সবসময় আমাকে টানে। শহরের ইট কাঠের এই বদ্ধ একটা আবহাওয়া এবং পরিবেশ থেকে গ্রামের উন্মুক্ত পরিবেশটা, এটা আমার সবসময় আমার আকাঙ্ক্ষা। ধন্যবাদ প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। দীর্ঘ সময় পর আবারও জমতে শুরু করেছে ছাত্র রাজনীতির আঁতুড়ঘর মধুর ক্যান্টিন। আড্ডায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দুপুরে ছাত্রদলের নেতারা সেখানে গেলে স্বাগত জানায় ছাত্রলীগ। বাম সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখ করার মতো। সাকিবুর রহমানের রিপোর্ট।
ডাকসু নির্বাচন সামনে রেখে মধুর ক্যান্টিন যেন বসেছিল ছাত্র নেতাদের মিলন মেলা। পারস্পরিক আলাপ আলোচনায় যোগ দেন ছাত্রলীগ ও ছাত্রদল সহ বাম সংগঠনের নেতারাও। ছাত্রদল নেতারা মনে করেন ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাস ও হলে সব দলের সহাবস্থান নিশ্চিত করতে হবে। তফসিল 3 মাস পেছানো, রাজনৈতিক সহাবস্থানটাকে স্থিতিশীল করা, একটি সামগ্রিক সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে, তারপরেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হোক। এই তফসিল আমরা পুনঃতফসিল ঘোষণার দাবি জানাচ্ছি। তবে ছাত্রলীগ মনে করেন নির্বাচন হওয়ার মতো পরিবেশ রয়েছে, কোনো পক্ষকেই বাধা দেওয়া হবে না বলে জানায় সংগঠনটি। আমরা আসলে কাউকে কোনোদিন বাধা দেইনি, তার প্রমাণটা আজকে এসে তারা বুঝতে পারলো যে আমরা আসলে কারো বাধা না, আমরা আমাদের নিজেদের রাজনীতি করি। ছাত্র ইউনিয়নের দাবি হলের বদলে অনুষদে ভোট কেন্দ্র, এজন্য আন্দোলন অব্যাহত রাখার কথাও জানিয়েছেন নেতারা। ডাকসু নির্বাচনই পারে একমাত্র ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ইতিবাচক ধারাকে সমুন্নত রাখতে। কার্যকর স্বাধীন মত প্রকাশ করার সুযোগ অর্জিত হয়নি। তো আমরা চাই সকল ছাত্রদের প্রশাসন এই স্বাধীন মত প্রকাশ করার যে সুযোগ সেটি নিশ্চিত করবে। এই দাবিগুলোর ভিত্তিতে আমরা সর্বোচ্চ নজর দেওয়ার মধ্য দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম অগ্রসর করছি। ছাত্র সংগঠনগুলোর দাবির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, নির্বাচনে সবার অংশগ্রহণ চান তারা, তবে ভোট পেছানোর সম্ভাবনা নাকচ করে দেন তিনি। সবাই এটা একটা একসাথে কাজ করছে, এটি প্রত্যাশিত। সবার সহযোগিতা নিয়ে আমরা ডাকসু নির্বাচনের দিকে ক্রমেই অগ্রসর হচ্ছি। সুতরাং এখন আমরা 11ই মার্চের অপেক্ষায় আছি। 11ই মার্চ ভোটের দিন রেখে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। গেল 20 বছরে ব্যাংকিং খাতে কি পরিমাণ অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার নির্ণয়ে একটি শক্তিশালী কমিশন গঠনের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সময়ে ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। রিটের শুনানিতে হাইকোর্ট বলেন, ব্যাংকিং খাতে একটি নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ব্যাংকিং খাতের অনিয়ম ও দুর্নীতি বন্ধে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে একটি রিট দায়ের করে। রিটের প্রাথমিক শুনানিতে আদালত বলেন, সরকারি ও বেসরকারি ব্যাংকিং খাতে এরই মধ্যে নাজুক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এটা খুব দ্রুত বন্ধ করে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ শুনানিতে আরও বলেন, নিয়ম মেনে ঋণ দেওয়ার কথা, যারা নিয়ম না মেনে ঋণ গ্রহণ ও অর্থ পাচার করেছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। বাংলাদেশ ব্যাংকে বলেছেন যে যারা 1 কোটি টাকার উপরে লোন নিয়েছেন তাদের নাম ঠিকানা তালিকা আদালতে দাখিল করতে বলেছেন। এবং আরেকটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন যে মানি লন্ডারিং ক্ষেত্রে কি কি ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়েছে এবং কি পরিমাণ অর্থ মানি লন্ডারিং হয়েছে সেই ব্যাপারেও একটা প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দিয়েছেন। আর আরেকটি বিষয়ে আদালত নির্দেশ দিয়েছেন, সেটা হলো যে এই ব্যাংকগুলোতে যে আপনার লোন দেওয়ার ক্ষেত্রে এবং ইন্টারেস্ট মৌকুব করার ক্ষেত্রে যে অনিয়ম চলছে সেইটার ব্যাপারেও কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি আদালত জানতে চেয়েছেন। ব্যাংকিং খাতের অনিয়ম ও দুর্নীতি নির্ণয়ে কমিশন গঠনের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল দেন হাইকোর্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সব সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের রুলের জবাব দিতে হবে। এই অনিয়মটা দূর করার জন্য একটি কমিশন আন্ডার সেকশন 3 অফ কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956 এর আন্ডারে কেন গঠন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এবং একটি তালিকা প্রস্তুত করে যে টাকা আত্মসাৎ হয়েছে তা উদ্ধারে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না। এই জন্য মহামান্য হাইকোর্ট একটি রুল প্রদান করেছেন। পাচারের অর্থ যে দেশে থাকুক তা উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন আদালত। খান আলামিন, RTV, ঢাকা। বুড়িগঙ্গা নদীর 2 তীরে উচ্ছেদ অভিযানের 8ম দিনে ভাঙা হয়েছে 124টি অবৈধ স্থাপনা, যার মধ্যে ছিল দুদকের এক প্রভাবশালী আইনজীবীর আত্মীয়র বহুতল ভবনও। বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ BIWTA জানিয়েছে, উচ্ছেদ অভিযান শেষে নদী তীরে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। শরীয়ত খানের রিপোর্ট। বুড়িগঙ্গা দখল মুক্তের অভিযানে ছাড় পাচ্ছে না কেউই। স্থানীয় দখলদার, রাজনীতিবিদ বা সমাজের প্রভাবশালী, নদীর জায়গায় স্থাপনা হলেই কোনো ছাড় নেই। ঠিক আছে। বুধবার সকালে কামরাঙ্গীর চরের নবাবচর এলাকা থেকে শুরু হয় অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর উচ্ছেদ অভিযান। একে একে ঘুরিয়ে দেওয়া হয় নদীর জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনাগুলো।
তবে এসকেভেটর থেমে যায় ঝাউচরের এই সুরম্য অট্টালিকার সামনে। দুদকের এক প্রভাবশালী আইনজীবীর আত্মীয়ের বাড়ি এটি। ভাঙার খবর শুনে ছুটে আসেন তিনি, দাবি করেন বৈধ কাগজ থাকা। থমকে যায় উচ্ছেদের কাজ, প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে অভিযান। অবশেষে বেলা 2টার দিকে সব বাধা ডিঙিয়ে এগিয়ে যায় বিআইডব্লিউটি এর এসকেভেটর। 2টি এসকেভেটর দিয়ে মুহূর্তের মধ্যেই ঘুরিয়ে দেওয়া হয় বাড়িটি। 1961 সালের কেনা দলিল, 4টা পর্চা আছে। এখন আমরা নদী তীরবর্তী হয়েছে, ওই যে যাদের কাছে জমি কেনা হয়েছে পৈতৃক সূত্রে উনিও বাইচা আছে, ওনার সম্পত্তি। আগে তো আমরা ভোগ করে, আমার বাপে ভোগ করতে। দাবি কি এটা নদীর সীমানার মধ্যে পড়ছে? তা তো বলে না, নদী তো আরো 500 মিটার দূরে। কর্তৃপক্ষের অনড় অবস্থানে খুশি এলাকাবাসীও। যে কোনো মূল্যে বুড়িগঙ্গাকে আগের রূপে ফিরে পেতে চান তারা। নদীর গ্রাসকারী হলেই হলো, এবং তার যতটুকু স্থাপনা পড়েছে নদীর ভিতরে সেটুকুই আমরা উচ্ছেদ করছি। উচ্ছেদ অভিযান শেষে নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে জানান নৌপরিবহন সচিব। নদীর এই যে অবৈধ দখল অপসারণ কাজ আমরা শেষ করেই আমরা পাশাপাশি এর উন্নয়ন কাজ, অর্থাৎ আমরা ওয়াকওয়ে নির্মাণ, নদী। বুধবার সারাদিনে উচ্ছেদ করা হয়েছে 124টি অবৈধ স্থাপনা। 8 দিনের অভিযানে সব মিলে উচ্ছেদ করা হয় 1441টি অবৈধ স্থাপনা। শরীয়ত খান, RTV, ঢাকা। রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ বোতলজাত পানি তৈরির কারখানার মালামাল ধ্বংস করেছে বিএসটিআই। নষ্ট করা হয় বেশ কিছু পানির বোতলও। সকালে মিরপুরের কালশি থেকে অভিযান শুরু করে আগারগাঁওয়ে শেষ হয়। এ সময় অবৈধ কারখানাগুলোর পানি সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন, ফিল্টার ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়। তবে এসব কারখানার মালিক বা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গেল কয়েকদিন ধরেই বিএসটিআই অবৈধ পানি বোতলজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালালেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। ওয়াসার পানি সরাসরি ভর্তি করে এরা ফিল্টার পানি হিসেবে বা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে সারা মহানগরীতে বিতরণ করছে। আমরা বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় অভিযান চালিয়ে দেখতে পেয়েছি যে এখান থেকে পানি ওই হোটেল এবং রেস্তোরাঁয় সাপ্লাই করা হচ্ছে। সেই সোর্স থেকেই আমরা এই ফ্যাক্টরিতে আসলাম। ফ্যাক্টরিতে এসে দেখলাম যে এরা সরাসরি সাপ্লাই পানি জারে ভর্তি করে বিতরণ করছে। বিশ্ব ইজতেমায় বিবাদমান দুটি গ্রুপকে উস্কানিমূলক কোনো বক্তব্য না দেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে টঙ্গী তুরাগ নদী তীরে আসছে 54তম বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করতে প্রস্তুতি ও পর্যালোচনামূলক সভায় এসব কথা বলেন তিনি। গাজীপুর প্রতিনিধি আজারুল হকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। দুপুরে টঙ্গীতে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে 54তম বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি ও পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও মুসল্লিদের সুবিধার্থে পুলিশ ও র্যাবের পক্ষ থেকে আলাদা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিরাপত্তায় থাকছে 16,000 আইন শৃঙ্খলা বাহিনী। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা পরিকল্পনা, এমনটি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সাদা পোশাকে যথেষ্ট পরিমাণ আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ থাকবেন। কেউ যদি বলেও থাকেন তাহলে আমাদের সাদা পোশাকের কর্মীরা কিন্তু আপনাদের কাছে থাকবে। এখন সেই পরে আপনাদেরই রক্ষার জন্য তারা ব্যবস্থা নেবে। প্রস্তুতিমূলক সভায় জোবায়ের পন্থী ওলামা মাশায়েখ এবং সাতপন্থী ওয়াসেকুল ইসলামের অনুসারীরা অংশ নেন। সভায় বিবাদমান দুই গ্রুপ যাতে কোনো উস্কানিমূলক বক্তব্য না দেন সে বিষয়ে অনুরোধ জানিয়েছেন আসাদুজ্জামান খান কামাল। দয়া করে কেউ কারোর বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলবেন না, বয়ানের মধ্যে কিংবা মাঠের মধ্যে কেউ কারো বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলবেন না। এর আগে দুই গ্রুপের সমঝোতার ভিত্তিতে 4 দিনের বিশ্ব ইজতেমার সিদ্ধান্ত নেওয়া হয়। রুহুল আমিন তুহিন, RTV। শীতের জীর্ণতা ভেঙে ফুটেছে পলাশ, ডেকেছে কোকিল, শুষ্কতা ছেড়ে প্রকৃতিতে ফিরতে শুরু করেছে সজীবতা। এসবই ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা। ফাল্গুন চৈত্র বাংলার এই 2 মাসই রাজত্ব করে ঋতুরাজ বসন্ত।
ফাল্গুনের ছোঁয়ায় প্রকৃতি ফের ফিরে পায় প্রাণ। তাই ঋতুরাজকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় উৎসবে মেতে ওঠেন নগরবাসী। রাজধানীর বসন্ত উৎসবের কথা জানাচ্ছেন মুক্তা মাহমুদ, ছবি তুলে সহায়তা করেছেন শেখ শাহনওয়াজ। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। বিকশিত প্রকৃতি, উচ্ছ্বসিত মানব মন। ডালে ডালে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার বর্ণিল আভা রাঙিয়ে দিচ্ছে বিরহ ক্লান্ত মন। ডালে ডালে আমের মুকুল, সঙ্গে কোকিলের কুহুতান। প্রকৃতির এমন সাজে রঙিন ডানায় ফুলের পরাগ মেখে হাওয়ায় হাওয়ায় মিলছে প্রজাপতি। প্রকৃতির এমন রূপের ব্যঞ্জনায় মানব মনেও ভালোবাসার স্বপ্ন ছবি আঁকা শুরু হয়। ভোরের স্নিগ্ধ হাওয়া, কোকিলের কুহুতান, সেই সঙ্গে এমন পরিবেশনা, সব মিলিয়ে চারুকলার বকুলতলা যেন এক বাসন্তী দুনিয়া। শীতের শুষ্কতা পেছনে ফেলে নতুনের আহ্বানে ইটকাঠের শহুরে মানুষের জীবনে যেন নবীন ও তারুণ্যের বারতা নিয়ে এসেছে। শীতও না, গরমও না, এবং সেই সাথে এত ফুলের ফোঁটা, এটা আমরা একমাত্র বসন্তেই দেখতে পাই। জীবনকে আরো গতিশীল, গতিময়তা করার একটা উৎসব বসন্ত। অনেক ভালো লাগছে, নতুন ভাবে প্রকৃতিকে দেখি, নতুন করে বাঁচার প্রেরণা পাই। যে আজকে সারা দিনটা আমরা যে যার মতো করে কাটাবো। ফেলে আসা ঋতুর তিক্ততা ঝেড়ে ফাগুনের বাতাসে নতুনের শুরু। তাই অকারণেই যেন আজ চারদিকে কেবল ভালো লাগা। এদিকে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংস্কৃতিক অনুষ্ঠান করে RTV। এতে দেশের গুণী শিল্পীরা নাচ গান পরিবেশন করেন। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। বসন্তকে বরণে সেজেছে দেশের বিভিন্ন জেলা। নাচ গান, আবৃত্তির ঝংকার আর ঢোল গিটারের মূর্ছনা চট্টগ্রাম নগরীর বসন্ত উৎসবে যোগ দেন বিভিন্ন বয়সী মানুষ। নওগাঁয় মুক্তির মোড় সমবায় চত্বরে বসন্ত উৎসবের উদ্বোধন হয়। এই সময় নিজেদের বাসন্তী রঙে রাঙিয়ে উৎসবে যোগ দেন হাজারো মানুষ। খাগড়াছড়িতেও নানা আয়োজনে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এছাড়াও রাজশাহী, রংপুর, বরিশাল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পিরোজপুর, নেত্রকোনা, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জায়গায় বসন্তে নানা আয়োজনে মেতেছেন দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষ। শুরুটা অনেক ভালো ছিল, সবাইকে বসন্তের শুভেচ্ছা। বলতে হয় ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। সবাইকে নিয়ে খুব মজা করি আমরা এই বসন্তের দিনে। দর্শক, এবারে অমর একুশে গ্রন্থমেলার খবর। পয়লা ফাল্গুনের ছোঁয়া লেগেছে অমর একুশে গ্রন্থমেলায়। বিকেল থেকে মেলায় পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। হলুদ রঙের পোশাক আর বসন্তের সাজে বর্ণিল হয়ে উঠেছে বইমেলা। বইমেলার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, পয়লা ফাল্গুন অমর একুশে গ্রন্থমেলায় যে ভিন্ন মাত্রা যোগ করেছে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে ভিন্ন মাত্রায় যোগ হয়েছে। যে বসন্ত উৎসবে আজকে যারা আসছেন, বিশেষ করে মেয়েরা যারা আসছেন, তারা হলুদের সাজে সেজে এসছেন। এবং আপনারা জানেন যে 14 তারিখ যে বিশ্ব ভালোবাসা দিবস রয়েছে, সেই ভালোবাসা দিবসের একটা আয়োজনও আজকে যেন একটা ড্রেস রিহার্সাল করে নিচ্ছেন এখানে যারা আসছেন। বিশেষ করে বসন্ত উৎসবের সাজ এবং ভালোবাসা দিবসের আমেজে সবাই ঝুটিতে আসা যাওয়া করছেন। এবং মোটামুটি বইমেলাকে কেন্দ্র করে যে বইমেলা, ভালোবাসা দিবস, বসন্ত উৎসব যেন আজকে সন্ধ্যায় একাকার হয়ে গেছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। এবং সবাই বাঙালিয়ানাকে যেন প্রতিনিধিত্ব করতেই বইমেলাতে ছুটে এসছেন। এবং বইমেলার কর্তৃপক্ষ এবং যারা বই বিক্রি করতে এসছেন তারা আমাদের জানাচ্ছেন যে আজকে দিনের বইয়ের বেচা বিক্রিও মোটামুটি অন্যান্য দিনের তুলনায় বেশ ভালো হয়েছে। সর্বশেষ তথ্য মতে আমরা জানতে পেরেছি আজকে দিনে 172টি নতুন বই প্রকাশ হয়েছে। এবং এই নিয়ে আজকে সহ বইমেলাতে সব মিলিয়ে 1852টি নতুন বই প্রকাশিত হয়েছে।
এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা ভালো যে এইবারের বইমেলায় এখনো পর্যন্ত মোটামুটি সুষ্ঠুভাবে বইমেলাটি উদযাপিত হচ্ছে। বিশেষ করে শাহবাগের মোড় থেকে টিএসসি মোড় থেকে এই পর্যন্ত অন্যান্যবার যেরকম দেখা যেত যে নিরাপত্তা প্রস্তুতি, বিভিন্ন ছোটোখাটো দোকান এবং অননুমোদিত দোকান থাকতো। এবার আমরা দেখেছি যে বইমেলার ওইসব এলাকাগুলোতে অর্থাৎ টিএসসির মোড় থেকে এই পর্যন্ত বইমেলার মুখটা পর্যন্ত অননুমোদিত দোকান বা অন্য কোনো দোকানগুলো বসতে দেওয়া হয়নি এবং এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ অত্যন্ত কঠোরভাবে এটি দেখাশোনা করছেন এবং খাবারের দোকানগুলোর বিষয়েও দেখা গেছে যে টিএসসির মোড় থেকে বইমেলার মুখ পর্যন্ত এখানে কোনো খাবারের দোকানও বসতে দেওয়া হয়নি। মোটামুটি সুষ্ঠুভাবেই বাঙালিয়ানার মধ্য দিয়ে বইমেলা বইমেলা উদযাপিত হচ্ছে। ধন্যবাদ আরাফাত আপনাকে। যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে। দর্শক এতক্ষণ বইমেলার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের কাজ আগামী মে মাসের মধ্যে শেষ হবে বলে আশা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর কাওলায় সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, আন্দোলন এবং নির্বাচনের ব্যর্থতা ঢাকতে বিএনপি ও ঐক্যফ্রন্ট অবান্তর অভিযোগ করে চলেছে। বিস্তারিত জানাচ্ছেন এতারিমুল হক। রাজধানীর এয়ারপোর্ট রোডে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় এয়ারপোর্ট থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এই উড়াল সড়কের কাজ 20 ভাগ শেষ হয়েছে বলে জানান তিনি। জুনের আগেই ফার্স্ট ফেজ বনানী পর্যন্ত আমরা আশা করছি মে মাসেই কাজ শেষ হবে। নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের মিথ্যা অভিযোগ জাতিসংঘ ও বিদেশি দেশগুলো আমলে নেয়নি বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জনগণ আমলে নিচ্ছে না, জাতিসংঘ সহ উন্নত বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব তাদের এইসব অপপ্রচারে বিভ্রান্ত হচ্ছে। নিজেরাই তামাশার পাত্র হয়ে গেছে। তাদের এসব বক্তব্যের কোনো মূল্য, যাদের কাছে তারা নালিশ করছে তাদের কাছে এর কোনো কানাকড়িও দাম। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে 14 দলের সভায় নেতারা জানান, অতীতের মতো আগামীতেও নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সঙ্গে কাজ করবে 14 দল। 14 দল একেবারে অটল আছে, পাহাড়ের মধ্যে ঐক্যবদ্ধ আছে। এটা আজকে আপনারা নিজের প্রমাণিত হলেন। আমরা এখানে স্পষ্ট বলতে চাই, সেই কাজের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ কাজ করে যাব লক্ষ্য অর্জিত হওয়া পর্যন্ত। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানান, ধূমপান বিষয়ে সচেতনতা বাড়ায় ধূমপায়ীর সংখ্যা কিছুটা কমেছে। ধূমপানের বিরুদ্ধে ক্যাম্পেইনের পাশাপাশি উন্নত দেশ গঠন করার জন্য, উন্নত জাতি গঠন করার জন্য আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় গণসংযোগ ও মিছিল করেন তিনি। এ সময় আধুনিক ঢাকা গড়তে নৌকা মার্কায় ভোট চান আতিকুল ইসলাম। নির্বাচিত হলে সকল সেবা সংস্থাকে এক প্ল্যাটফর্মে এনে নগরীর উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে হেভিওয়েট মেয়র প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এখন থেকে 16টির পরিবর্তে 4 স্তরে ভবনের নকশা অনুমোদন দেওয়া হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজউক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চৌকির কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই কথা জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম। বর্তমানে 16টি স্তরে ভবনের নকশা অনুমোদন করতে হয়। দুপুরে সচিবালয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন, নতুন এই নকশায় পুলিশ ড্রেসে বা সিটি কর্পোরেশনের অনাপত্তির প্রয়োজন হবে না। আগামী মে মাস থেকে নতুন নিয়ম কার্যকর হবে। রোহিঙ্গা সমস্যার মূল কারণ জানা গেছে, এখন সমাধানের পথে এগোচ্ছে দেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তবে সমাধান যে সহজ হবে না সেই ইঙ্গিত দিলেন তিনি। আসছে মিউনিক নিরাপত্তা সম্মেলনে রোহিঙ্গা সংকট নিরসনকে বাংলাদেশ সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মান সফর পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মারুফ রেজা রিপোর্ট।
যেখানে সুযোগ হচ্ছে রোহিঙ্গা ইস্যু সমাধানে বিশ্ব নেতাদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনেও বিশ্ব নেতাদের কাছে বিষয়টি তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যুদ্ধের পটভূমিতে প্রধানমন্ত্রীর জার্মান সফর নিয়ে সংবাদ সম্মেলনে তারই বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বজুড়ে আমাদের সপক্ষে জনমত গঠিত হয়েছে এবং সরকার সমূহ আমাদের সপক্ষে আছে, কিন্তু এর সমাধান অত সহজ না। আমরা এই সমাধানের জন্য কাজ করছি এবং আপনিও জানেন ও আমরাও জানি সমাধান কোথায় আটকে আছে। আমাদের প্রচেষ্টা থাকবে যাতে আমরা এই ইস্যুটা সবার কাছে তুলে আমরা আমাদের আরো অধিকতর সমর্থন আশা করব, যাতে এটা আমরা একদিন সমাধান করতে পারি। খাদ্য, পানি, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন সহ পরিবেশ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরা হবে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে। বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অর্জন ও সাফল্য বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা যাবে। আমরা আস্থার সাথে বলতে পারি এই সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, এবারে নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক দুটি আলোচনায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। জার্মান সফর শেষে 3 দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে যাবেন শেখ হাসিনা। There are so many externalities. মারফ্রেজা, RTV, ঢাকা। বনানীর রেইনট্রি হোটেলে 2 তরুণীকে ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার 7 নম্বর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খাদেমুল কায়েস এ আদেশ দেন। এই মামলায় কারাগারে থাকা অপর আসামি নাইম আশরাফের জামিন আবেদনও খারিজ করে দেন আদালত। মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে শাফায়েত আহমেদ ও তার 2 বন্ধু সাদমান শফিক ও নাইম আশরাফ। ঠাকুরগাঁওয়ের হরিপুর বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে নিহত 3 জনের বাড়িতে চলছে শোকের মাতম। আপনজন হারানোর ব্যথায় মূর্ছা যাচ্ছেন নিহতের স্বজনরা। অন্যদিকে দুপুরে নিহতদের সৎকারে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে 20,000 টাকা করে দেয়া হয়েছে। হরিপুর উপজেলা নির্বাহী অফিসার MJ আরিফ বেগ নিহতদের বাড়ি গিয়ে টাকা পৌঁছে দেন এবং সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। এছাড়াও ঘটনা তদন্তে জেলা প্রশাসনের গঠিত 7 সদস্যের তদন্ত কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। গতকাল স্থানীয় বহরমপুর গ্রামে ভারতীয় গরু আটক করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বিজিবির গুলিতে 3 জন নিহত এবং 20 জন আহত হন। ফেনী, কুমিল্লা এবং খুলনার সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। বিকেলে ফেনী ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লেমুয়া ব্রিজ এলাকায় বাস ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে 3 জন প্রাণ হারান। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 7 জন। অন্যদিকে কুমিল্লার সড়ক দুর্ঘটনায় 1 নারী নিহত এবং 5 জন আহত হয়েছেন। বেলা 11:30টার দিকে কুমিল্লা সিলেট মহাসড়কের হরিণধরা এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে খুলনার সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম নামে খুলনা মেডিকেলের 3য় বর্ষের এক ছাত্র নিহত হয়েছেন। এছাড়াও চট্টগ্রামে ফ্লাইওভারের উপর দুর্ঘটনায় মহিলা ও শিশু 6 জন গুরুতর আহত হয়েছে। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। মাগুরায় নদীর চর, ফসলি জমি ও আবাসিক এলাকায় একের পর এক গড়ে উঠেছে ইটভাটা। নিয়ম নীতির তোয়াক্কা না করে টিনের চিমনি ব্যবহার করে এসব ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। কেটে নেওয়া হচ্ছে গড়াই ও মধুমতি নদী পাড়ের মাটি। এতে পরিবেশ বিপর্যয় ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। মাগুরা প্রতিনিধি মুখলিসুর রহমানের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। মাগুরার 4 উপজেলা ইট ভাটার সংখ্যা 105টি। নদীর তীর এবং ফসলের জমিতে গড়ে ওঠা এসব ভাটার কোনোটিরই নেই হালনাগাদ লাইসেন্স। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন রয়েছে মাত্র 4টির। স্থানীয়দের অভিযোগ, ভাটা মালিকরা প্রভাবশালী হয় কোনো নিয়মনীতির তোয়াক্কা করে না। ইটভাটার কালো ধোঁয়া এবং মাটিবাহী ট্রাক চলাচলের কারণে রাস্তাঘাট ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। অনেকে আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট সহ নানা রোগে। হাঁটু চলে ধোঁয়ার মধ্যে আমরা আটকা পড়ে আছি, ছেলেমেয়েরা স্কুল হতে পারে না। সব কিছুতে এই যে ছেলেদের শ্বাস নিঃশ্বাসে কষ্ট, শিশু বাচ্চারা এই যে রাস্তাঘাটে উঠতেই পারে না। যে ধুলো পরিমাণ আমরা খাচ্ছি তাতে শ্বাসকষ্ট ছোট বড়
সবারই আমাকে রয়ে গেছে। বিষয়টি নিয়ে ইটভাটা মালিকরা কথা বলতে রাজি হননি, তবে কর্মচারীরা বললেন সংসার চালাতে অবৈধ জেনেও কাজ করেন তারা। আমরা আমাদের তো কোনো দোষ না, আমরা জাস্ট কাজ করি। আমরা তো সাত করতে আছি, মিলাদুলতে কাজ করতে আছি ছোটদের দেয়। পরিবেশবিদদের মতে ফসলি জমিতে ইটভাটার কারণে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি রয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। ওই অঞ্চলে একসময় প্রচুর পরিমাণের সরিষা, রাই এবং মুসুরি, বাদাম উৎপন্ন হতো, সেগুলো উৎপাদন হচ্ছে না, কিন্তু প্রশাসন সেখানে আমরা দেখছি নির্বিকার। তবে মালিকদের বিরুদ্ধে প্রায় সময় ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রশাসনের কর্মকর্তারা। মোবাইল কোর্ট চলমান এবং তাদেরকে অনেক জরিমানা করা হচ্ছে তাদের সংশোধনের জন্য এবং পরিবেশ সম্মত করার জন্য তাদেরকে তাগিদ দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইট ভাটা বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ দেখতে চান মাগুরাবাসী। রাসেল আহমেদ, RTV। সাভারের বিএনসিসি ট্রেনিং গ্রাউন্ডে 12 দিন ব্যাপী সেন্ট্রাল ক্যাম্পিং এর সমাপনী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আকবর হোসেন। উপস্থিত ছিলেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল বাতেন খান। ক্যাম্পিংয়ে দেশের 220টি শিক্ষা প্রতিষ্ঠানের 639 জন ক্যাডেট অংশ নেন। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। নির্বাচিত হয়েও বিএনপি ঐক্যফ্রন্ট নেতাদের সংসদে না আসা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বললেন প্রধানমন্ত্রী। অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান। ডাকসু নির্বাচন ঘিরে বড় দুই ছাত্র সংগঠনের মহাবস্থান। শিবিরকে ছাড়া ক্যাম্পাসে ঢুকতে ছাত্রদলের প্রতি ছাত্রলীগের আহ্বান। ঋণখেলাপি অর্থ পাচারকারীদের 20 বছরের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের। ব্যাংকিং সেক্টরকে নাজুক করে দেওয়া হয়েছে বলে মন্তব্য। এবং ইজতেমায় তাবলিগ জামাতের দুপক্ষকেই সমঝোতা স্মারক মেনে চলার আহ্বান। স্বরাষ্ট্রমন্ত্রী সম্মান ধরে রেখে শান্তিপূর্ণভাবে শেষ করার পরামর্শ। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল পে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।